আসসালামু আলাইকুম। বায়োফ্লক টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি মোস্তফা ভুঁইয়া নরসিংদী রায়পুরা আপনাদের সাথে কিছু আলোচনা করব। তো আশা করি আপনারা যদি মনোযোগ সহকারে সেই আলোচনাটুকু শুনেন, যদি সেটা স্কিপ না করেন, তো আপনাদের অনেকটাই উপকার আসতে পারে। কারণ হচ্ছে যে বায়োফ্লক বাংলাদেশে যদিও একটা পরিচিত প্রযুক্তি, একটা প্রচলন প্রযুক্তি, তারপরেও এই বায়োফ্লক নিয়ে কিন্তু বর্তমানে অনেক জনই হতাশার মধ্যে আছেন। তো যারা বায়োফ্লক করে সফলতা অর্জনের চেষ্টা করছেন, কিন্তু খুঁটিনাটি সমস্যার কারণে হয়তো বা অনেক সময় আপনারা বিপদের সম্মুখীন হচ্ছেন। তো তাদের জন্যই মূলত ভিডিওটি করা। আর বিশেষ করে যেহেতু আর সামনে শীত আসতেছে, তো শীতে আমরা কি করণীয় এবং কি শীতে যদি আমাদের মাছ থাকে, সেক্ষেত্রে যদি আমাদের ফ্লক না হয়, তো সেক্ষেত্রে আমাদের কি করণীয় এবং কি শীতে ব্যাকটেরিয়া কতটুকু আমাদের সাপোর্ট করবে এবং কি আমরা এই ব্যাকটেরিয়া কিভাবে আমরা ব্যবহার করব। তো যদি আমরা অনেকে জানি, তারপর ওইখানে অনেকগুলো ব্যাপার আছে, তো যে বিষয়গুলো আমরা জানি না। তো তারপর আমরা কোন মাছ দিয়ে আমরা বায়োফ্লক শুরু করব, তারপর আমরা অ্যামোনিয়া কিভাবে কন্ট্রোল করব। তো পুরোপুরিভাবে আমি আপনাদেরকে ভিডিওটি দিচ্ছি। আশা করি আপনারা ভিডিওটি দেখবেন এবং আপনারা যদি ভিডিওটা দেখেন এবং কি আপনারা এখান থেকে কিছু অপশন আপনাদের ভিতরে যদি এরকম বিবেচনা হয়, তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপনারা জানেন যে আমি বিগত দীর্ঘ 2 বছর যাবৎ বায়োফ্লকের সাথে জড়িত। তো বিভিন্ন সময় আমি বিভিন্ন ভিডিও দিয়ে থাকি, বিভিন্ন সমস্যা নিয়ে অথবা বিভিন্ন তথ্য নিয়ে। তো মোটামুটি যারা আমার ফলোয়ার আছেন এবং আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তো আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে যখন বায়োফ্লক আজ থেকে 2 বছর থেকে 2.5 বছর আগে এটা শুরু হয়, তো তখন আমি বাংলাদেশে অথবা 2-4-5 জনের মধ্যে আমি একজন ছিলাম। তো মোটামুটি আমার একটা ভালো একটা চ্যানেল ছিল। তো সেই চ্যানেলটা হাইজ্যাক হওয়ার কারণে আমি এখান থেকে একটু পিছনের দিকে চলে আসি, যে চ্যানেলের দিক দিয়ে, ভিডিওর দিক দিয়ে। তো সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আপনাদের সর্বোচ্চ সাপোর্ট আমি কামনা করি। তো আজকে আলোচনা মূল পর্ব যেটা, যে আমরা সামনে যেহেতু শীত আসতেছে, তো এই শীত নিয়ে আমরা আসলে কি ধরনের চিন্তা আমরা করতেছি বা আমরা কি ধরনের চিন্তা করতে পারি এবং কি শীতে আমাদের কি কি ধরনের সমস্যা হতে পারে। তো অনেকেই বলেন যে শীতে বায়োফ্লক হয় না, শীতে ব্যাকটেরিয়া কাজ করে না, তো শীতে মাছ চাষ হবে না। তো আসলে এই কথাগুলি কতটুকু সত্য এবং কি কতটুকু এই কথাগুলি যৌক্তিক, এই বিষয়ে কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যালিভাবে বায়োফ্লক আমরা করব, তখন কিন্তু আমরা এখান থেকে ডিটেলস যে তথ্যগুলো আছে সব কিছু আমরা জানতে পারবো। এবং কি আমি প্রায় ভিডিওতে বলে থাকি যে আপনারা যদি কেউ বায়োফ্লকের সম্বন্ধে আপনারা জানেন না অথবা বুঝেন না, আপনারা নতুন বায়োফ্লক করতে চাচ্ছেন, আপনারা একটু ধীরে সুস্থিরে আগে জিনিসটা ভাববেন যে আপনারা কতটুকু এখান থেকে বুঝতে পেরেছেন এবং কোন কোন বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনি সামনে যে বায়োফ্লকে হাত দিবেন, তো হাত দেওয়ার পরে আপনি এখান থেকে কতটুকু সফলতা অর্জন করবেন।
এমনকি কতটুকু মাছ এখান থেকে আপনি উৎপাদন একটা টার্গেট নেবেন। তো সব কিছু আমি বলে থাকি এবং কি সতর্কবার্তা আপনাদেরকে দিয়ে থাকি। তো বিশেষ করে যদি আপনি শীতে বায়োফ্লক শুরু করতে যান, তো সেক্ষেত্রে আপনি শুরু করতে পারবেন, তবে এখানে আপনি কিছু নিয়ম মেনটেন করবেন এবং কি কিছু সামনে আপনার রিস্ক থাকতে পারে। তো সেই রিস্ক থেকে বেঁচে থাকার জন্য কিছু আপনার নিজে থেকে আপনারা কিছু সাজেশন আপনারা এখান থেকে তৈরি করবেন। তো যাদের বর্তমানে ট্যাঙ্কিতে মাছ আছে, তো তাদেরকে বলবো যে আপনারা যখন দীর্ঘদিন যাবৎ বায়োফ্লক করে আসছেন, ট্যাঙ্কিতে মাছ ছেড়েছেন অথবা মাছ বড় হয়েছে মোটামুটি, কিন্তু যদিও মোটামুটিভাবে মাছটা হয়েছে কিন্তু তারপরও বিক্রিযোগ্য হয় নাই, আপনি যদি বিক্রি করতে চান তাহলে শীতের পর আপনার সেল করতে হবে। তো তাদের জন্য কিন্তু আসলে শীত আসাটা দুঃসংবাদ, কারণ হচ্ছে আপনি যখন বায়োফ্লক করতে যাবেন, তো সেই ক্ষেত্রে আপনার আমরা যে উপকারী ব্যাকটেরিয়া যেটা ব্যবহার করি, তো সেই ব্যাকটেরিয়া সাধারণত আপনার 25 যদি নিচে চলে যায় তাপমাত্রা, তো সেক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়া সাইকেল হয় না। তো যখন আপনার ব্যাকটেরিয়া সাইকেল হয় না, তখন কিন্তু আসলে এখানে বিভিন্ন ধরনের সমস্যা ফেস হতে থাকে। যে আপনি দেখবেন যখন সারাদিন যখন আপনি অক্সিজেন দেবেন তখন মোটামুটি পানিটা নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু যখন আস্তে আস্তে বিকাল হতে থাকবে তখন পানিটা আসলে আস্তে আস্তে, যে যদিও গোলাটে সারাদিন ছিল, তো পানিটা গোলাটে থাকবে না, পানিটা আস্তে আস্তে এটা নর্মালি হয়ে যাবে এবং কি আপনার ট্যাঙ্কিতে জায়গা থাকা যে ফ্লকগুলি, সেই ফ্লকগুলি নিচে জমে যাবে। তো কোনো ক্ষেত্রে আপনি যখন নিচে জমে যাবে, তো আস্তে 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 নিচে জমতে থাকবে। তো প্রতিদিন আপনি যদিও দিনের বেলা কোনো ক্ষেত্রে যদি তাপমাত্রা বাড়ে, তারপরে এখান থেকে কিছু উপরে উঠবে, কিন্তু সবগুলো ফ্লক আপনার উপরে উঠবে না। তো যখন সময়টা 3 থেকে 4 দিন হয়ে যাবে বা 5 দিন হয়ে যাবে, তখনই আপনি দেখবেন যে নিচে স্তর জমে গেছে ফ্লকের। তো যে স্তরটা জমে গেছে, তো ব্যাকটেরিয়া যখন আপনার এটা কাজ না করবে, তখন সেই নিচের যে স্তরটা জমে গেছে সেটা অ্যামোনিয়া গ্যাসে পরিণত হবে। তো অ্যামোনিয়া গ্যাসে যখন স্তরটা পরিণত হবে, তো তখন আপনার যদি কোনো ক্ষেত্রে কোনো মাছ আপনার তলদেশে আপনার যায় অথবা সেই ফ্লকটা যদি খায়, অথবা সেটা তো ফ্লক থাকে না, সেটা তো অ্যামোনিয়া গ্যাসে পরিণত হয়, সেটা খাবার পর মাছ আপনার পেট ফুলে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং এটা অবশ্যই হয়। তো সেখান থেকে যদি আপনি বাঁচতে যান, তো সেখান থেকে বাঁচতে গেলে আপনার এখানে তাপমাত্রা কন্ট্রোল করতে হবে। তো তাপমাত্রা যদি আপনি কন্ট্রোল করতে যান, তাহলে কিন্তু এখানে আমরা অনেক সময় অনেক ধরনের ভিডিও ইউটিউবে দেখে থাকি। তো অনেকেই অনেক ধরনের হিটার ব্যবহার করেন বলতেছেন, অনেকে অনেক ধরনের যে কালো পলিথিন দিয়ে তাপমাত্রা কন্ট্রোল করতেছেন। কিন্তু আমি অরিজিনালি আপনাদেরকে বলবো যে যতই আপনি চেষ্টা করেন, যতই আপনি তাপমাত্রা বাড়াবেন, কিন্তু আসলে অরিজিনালিভাবে আমাদের যেই তাপমাত্রা, সেটা আসলে আমরা ইলেকট্রিক ভাবে বা নিজের ব্যক্তিগত কোনো ক্যাপাসিটি দিয়ে সেটা বাড়ানো সম্ভব না। তো যেহেতু সেটা বাড়ানো সম্ভব না, সেহেতু আমাদেরকে এখানে নিজে থেকে কিছু প্র্যাকটিক্যালি বিষয় এখানে ব্যবহার করতে হবে। তো প্র্যাকটিক্যালি বিষয়গুলি আপনি যেটা ব্যবহার করবেন, তো সেটা হচ্ছে যে পানির অক্সিজেন আপনার বাড়াতে হবে, কারণ শীতের সময় আপনার পানিতে অক্সিজেন প্রচণ্ড কম থাকে। তো আপনার যদিও দিনের বেলা মোটামুটি থাকে, কিন্তু রাতের বেলা একদমই থাকে না। তো আপনি যখন অক্সিজেনটা বাড়িয়ে দিলেন, তো একটা পর্ব আপনি এখানে শেষ করলেন।
তো দ্বিতীয় পর্বে কিন্তু আপনার শুধু অক্সিজেনটা বাড়াচ্ছেন, কিন্তু আপনার তাপমাত্রা কিন্তু বাড়তেছে না। তো তাপমাত্রার জন্য হয়তোবা আপনি লাইট ফিটিং করতে পারেন, গরম লাইট দিয়ে আপনার কালো পলিথিন দিয়ে আপনি ঢেকে দিতে পারেন। কিন্তু আসলে আপনি কতটা লাইট এখানে সেট করতে পারবেন, আর এই যে লোকাল যে আমাদের যে লাইটগুলি সেগুলি বিদ্যুৎ অনেক খরচ হয়। তো এইগুলি আসলে ব্যবহার করে আমরা বায়োফ্লককে লাভ করা আমাদের সম্ভব না। তো যেখানে আমাদের লাইট ব্যবহার করে বায়োফ্লক সম্ভব না, তো সেখানে আসলে হিটার ব্যবহারের মাধ্যমে বায়োফ্লক পরিচালনা করলে 10,000, 20,000, 50,000 লিটারের ট্যাঙ্কে আপনার যখন আপনি হিটার ব্যবহার করবেন তো সেটা আসলে আরও ব্যয়বহুল হবে, কিন্তু সেখান থেকে আপনার আর্থিক যে একটা ব্যাপার আছে তো সেটাতে আপনি লুজার পড়তে পারেন। তো বলতে পারেন যে তাহলে আমরা কি করতে পারি। তো আপনারা যদি মাছ ট্যাঙ্কিতে থেকে যায়, তো যদি আপনারা ওইভাবে করতে না পারেন, তো আমি আপনাদেরকে বলবো যে আসলে এখানে বায়োফ্লকে আমরা অনেকেই জানি যে এখানে লক্ষ লক্ষ টাকা এখান থেকে ইনকাম হয়, মাসে ভালো একটা বেসিক একটা টাকা আসে। তো এইটা আসলে কতটুকু যৌক্তিক বা এটা কতটুকু সত্যতা, তো এই বিষয়ে কিন্তু আমি অনেকগুলো ভিডিও আপনাদেরকে দিচ্ছি, প্রায় ভিডিওতে আমি বলে থাকি। তো এখান থেকে আসলে আহামরি বলতে আপনি কোনো কিছু আশা করতে পারবেন না। তবে আপনি যদি আহামরি কোনো কিছু আশা করতে যান তাহলে এখানে আরও অনেক ক্যাপাসিটি আছে, তো সেই ক্যাপাসিটিগুলো আপনি খাটাতে হবে। তো এখন আপনি যদি এই বিষয়ে মোটামুটি একটা নলেজ থাকে, আপনি যদি বায়োফ্লকটা করেন, তো সেখানে আবার নিজে থেকে অনেক কিছু করাটা একটু টাফ বিষয় হতে পারে। তো আমি আসলে সেই দিকে যাচ্ছি না। যদি আপনারা বিগ প্রজেক্ট কখনো করেন তাহলে আশা করি আপনারা করতে করতে তখন প্র্যাকটিক্যালিভাবে সব কিছু জেনে যাবেন। তারপরে খুঁটিনাটি সময় অনেক ধরনের বিষয় আছে যেগুলো জানার বাইরে থাকে বা বোঝার বাইরে থাকে। তো নর্মালি আপনারা যেটা করতে পারেন শীতের দিনে, যে আপনারা যদি অক্সিজেনটা বাড়িয়ে দেন, তো সেক্ষেত্রে আপনি ট্যাঙ্কের যে পানি আছে, তো ট্যাঙ্কের পানিটা আপনি যদি 10,000 লিটার বা 20,000 লিটার ট্যাঙ্ক হয়, তো তার 50% আপনার পানিটা রাখতে হবে। এবং পানিটা যে রাখবেন, তো সেক্ষেত্রে আপনি এখানে প্রতিদিনই আপনার পানি ড্রেন আউট করতে হবে, প্রত্যেক দিন ড্রেন আউট করতে হবে। এবং কি আপনার এখানে নিচের যে প্রতিদিনের যে আমরা যে ফ্লক যেটা বলি, তো ফ্লক তো এক কথায় সেটা কাজ ব্যাকটেরিয়া কাজ করবে না, এটাই অবশ্য মাসবি, কখনোই না। তো যখন আপনি ব্যাকটেরিয়া কাজ করবে না তখন কিন্তু আসলে আপনার এখানে ব্যাকটেরিয়া দেওয়া বা মোলাসেস দেওয়া বা লবণ দেওয়া, তো এইগুলা কিন্তু আপনার যখন আপনি প্রতিদিন রেগুলারভাবে এগুলি দিবেন, তো দিলে কিন্তু আপনি এখানে মোটামুটি একটা ভালো মাসিক একটা খরচ এখানে আসবে। তো যদি সবগুলোই আপনি এখানে ব্যবহার করেন, ব্যবহার করার পরে যদি আপনি মাসিক একটা খরচ আসে, তারপরে যদি এখান থেকে পানি প্রতিদিন ফেলাইতে হয়, আবার আপনি পানি প্রতিদিন দিতে হয়, তাহলে আসলে এই বিষয়গুলি আপনি দেওয়া কতটুকু গ্রহণযোগ্য। তো আমি আপনাদেরকে বলবো যে শীতের দিনে মাছ খুবই কম খায়। যদি বর্তমান হট সিজনে যদি আপনার 100 কেজি মাছে 5 কেজি খাবার খায় অথবা 4 কেজি খাবার খায়, কিন্তু শীত সিজনে আসলে 100 কেজি মাছে আপনার হাফ কেজি খাবার খায় কিনা সেটা সন্দেহজনক। তো অনেক সময় আমরা বলতে পারি যে মাছে যদি শীতের সময় না খায়, তো সেক্ষেত্রে আমরা কি করব বা আমরা মাছ কিভাবে টিকাবো। তো আমি বলবো যে শীতের দিনে কখনো মাছ না খেয়ে মারা যায় না। শীতের দিনে সাধারণত মাছ মারা যায় যদি কোনো ক্ষেত্রে পানিতে অ্যামোনিয়া থাকে, কোনো ক্ষেত্রে যদি আপনার পানিতে অক্সিজেন কম থাকে, কোনো ক্ষেত্রে যদি পানিতে প্রচুর ঠান্ডা থাকে, তখন আসলে আপনার মাছ মারা যায়। তো মাছ খাবারের জন্য কখনো মারা যায় না। নর্মালি যদি আপনি একটা ট্যাঙ্কিতে মাছ ছাড়েন, তো মাছ ছাড়ার পরে যদি আপনি 1 সপ্তাহ খাবার না দেন, তো 1 সপ্তাহ
পরে আপনি দেখবেন যে মাছ মরে নাই, কিন্তু আসলে মাছটা শরীর স্বাস্থ্য যে গঠন ছিল সেটা দুর্বল হয়ে গেছে, তো সেটা শুকাই গেছে। কিন্তু কোনো এক সময় আপনার এই দুর্বলতা থেকে আপনার সে আস্তে আস্তে শারীরিক গঠন যখন সে হারিয়ে ফেলবে তখন সে মারা যাবে। তবে সে খুব শীঘ্রই মারা যাবে না, সেটা অনেক দেরিতে মারা যাবে। তো যেহেতু শীতের দিনে মাছ খাবার খায় না, তো সেহেতু এখানে অ্যামোনিয়া হওয়ার সম্ভাবনা কম থাকে। তো অ্যামোনিয়া হওয়ার সম্ভাবনা যেহেতু কম থাকে, তো সেক্ষেত্রে আমরা এখানে লবণ, মোলাসেস, চুন আসলে এগুলি যদি আমরা ব্যবহার না করি, তো আমরা যদি সাধারণভাবে যদি আমরা মাছ চাষ করি শীতের দিনে, যে আমরা প্রতিদিনই যদি 5,000-10,000 লিটার একটা ট্যাঙ্কি আমরা যদি 6,000 লিটার পানি রাখি রেগুলারলিভাবে, তো এইখান থেকে যদি আমরা প্রতিদিন 1,000 অথবা 2,000 লিটার পানি এখান থেকে ফেলে দেই, তো ফেলে দেওয়ার পরে যদি আমরা নতুন করে পানি এখানে অ্যাড করি, তাহলে কিন্তু আমাদের যে খরচের যে একটা হিসাব ওটাও আমাদের থেকে যাচ্ছে আমাদের পকেটে। তারপর মাছ মারা যাওয়ার যে একটা রিস্ক থাকে ওইটাও আমাদের রিস্কটা থাকছে না। এবং কি এখানে আমরা যে বিদ্যুৎ একটা খরচ আমাদের এখানে হতো, যেটা আমরা করতাম, তো সেই খরচটাও আমাদের তেমন একটা হচ্ছে না। তো অনেকে বলতে পারেন যে যদি আমরা শীতের সিজনে যদি আমরা পানি ড্রেন আউট করি আবার মোটর থেকে আমরা দেই, তো সেক্ষেত্রে কিন্তু এটা বায়োফ্লক হয় না বা এটাকে বায়োফ্লক বলে না। তো আমি বলবো যে হ্যাঁ, বায়োফ্লক হয় না, বায়োফ্লক বলে না। তো আসলে শীতের দিনে আমরা যদিও ইচ্ছা করি বায়োফ্লক করে, কিন্তু আসলে সেটা করতে পারবো না। যদিও কেউ এই কথা বলে থাকে যে এটা অবশ্য হিটার দেওয়া সম্ভব, কারণ হচ্ছে নর্মালি আমাদের যদি সূর্য তাপমাত্রা না থাকে বা আমরা যদি নর্মালি আমরা যদি ঘরে থাকি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা নিজের থেকে কোনো তাপমাত্রা যদি এখানে তৈরি করি, তো সেটার মতো কখনোই হবে না। তো এই জন্যই বলি যে আমরা নিজ থেকে কখনো এরকম কিছু করবো না যেটা অনেক ব্যয়বহুল আর যেটা দিয়ে আসলে আমাদের এই কার্যক্ষমতা সম্পন্ন হবে না। তো প্রতিদিন যখন আমরা পানি ড্রেন আউট করব, তো ড্রেন আউট করার কিন্তু একটা সিস্টেম আছে। তো সিস্টেমটা হচ্ছে যে আপনি যদি মোটর দিয়ে আপনি পানি দেন, তো আসলে এই পানিটা ট্যাঙ্কের ভিতরে এরকম একটা স্পিডে আপনার দিতে হবে, তো যে স্পিডের কারণে পানিটা আপনার ঘুরবে, ট্যাঙ্কের ভিতরে পানিটা ঘুরবে। অথবা যদি আপনার পানির স্পিড না থাকে, আপনি একদিক দিয়ে আপনি পানিটা আউট করলেন, ড্রেন আউট করলেন, আরেক দিক দিয়ে আপনি পানিটা দিলেন। তো যখনই আপনি ড্রেন আউট করলেন, উপর দিয়ে পানিটা দিলেন, কিন্তু পানিটার একটা স্রোত তৈরি করতে হবে, যেন আপনার নিচের যে ময়লাটা আছে ওই ময়লাটা ঘুরতে ঘুরতে যেন আমাদের যে ফিল্টারটা দিয়ে ওই ময়লাটা নিচে বের হয়ে যায়। আর সবসময় আপনারা একটা জিনিস দেখবেন যে আপনি যখন পানিটা গতি তৈরি করবেন, তখন কিন্তু পানিটা যখন রান করবে, তখন নিচের যে ময়লাগুলো থাকবে, তো সেই ময়লাগুলো আপনার নিচে জমে যাবে ঘুরতে, এবং কি পানিটা যেখান থেকে বের হচ্ছে ঠিক সেখান দিয়ে বের হয়ে যাবে। তো এই জন্যে বলি যে আপনারা যখনই শীতের দিনে পানি দিবেন বা যে কোনো সময় আপনার যদি ট্যাঙ্কে প্রচণ্ড ময়লা হয় বা কোনো ধরনের নিচে অ্যামোনিয়া গ্যাস হয়, তো এই সিস্টেমে আপনারা পানিটা দিবেন এবং কি এই সিস্টেমে আপনারা পানিটা আউট করবেন, তাহলে আপনাদের মোটামুটি ট্যাঙ্কিতে থাকা যে ময়লাগুলো আছে ময়লাগুলো বের হয়ে যাবে। আর শীতের দিনে কোন ধরনের মাছ আসলে বেশি সমস্যা হয়, তো শীতের দিনে আপনি যদি তেলাপিয়া যদি চাষ করেন, তো তেলাপিয়া চাষ করলে আপনার শীতের দিনে তেমন একটা মর্টালিটির সম্ভাবনা থাকে না, কারণ হচ্ছে তেলাপিয়া উপর থেকে অক্সিজেন নিতে চেষ্টা করে, তো সাধারণত শিং মাগুর একই। কিন্তু যদিও আপনার শিং মাগুর যদি তাদের বেঁচে থাকার শক্তি অনেক, কিন্তু তারপরেও কোনো দিক দিয়ে তারা অনেক দুর্বল। যদি কোনো ধরনের রোগ জীবাণু তাদের শরীরে আঘাত করে, তো সেই ক্ষেত্রে তারা অনেক দুর্বল। কিন্তু আপনি যদি কখনো পানিতে অ্যামোনিয়া হয়, মাছ যদি সুস্থ থাকে, তো সেই ক্ষেত্রে মাছ সরাসরি উপর থেকে নিঃশ্বাস নিয়ে তারা বেঁচে থাকার চেষ্টা করবে। কিন্তু কোনো ক্ষেত্রে যদি আপনার মাছের শরীরে রোগ জীবাণু আঘাত করে,
তো সেই মাছটা আসলে আপনার ঠিকানোটা বড় কঠিন হয়ে যায়। আর আপনারা জানেন যে শীতের দিনে হাঁস, মুরগি, গরু, ছাগল যাবতীয় যা কিছু আছে সব কিছুরই মোটামুটি একটা রোগ হয়। তো বিশেষ করে মাছের রোগটা একটু বেশি হয়, যেমন শোল মাছের গা হয়, শিং মাছের গা হয়, মাগুর মাছের গা হয়, মানে সব জাতীয় মাছেরই মোটামুটি গা হয়। তো এই জন্যে আপনার শীতের দিনে মাগুর, শিং এগুলা অনেকটাই রিস্ক। তো রিস্ক মধ্যে মোটামুটি সব মাছই থাকে। তো তারপরে আমি যে আপনাদেরকে সাধারণ যে নলেজগুলো আমি আপনাদেরকে দিচ্ছি, তো যদিও আপনারা অবহেলা না করেন, এই নলেজগুলো যদি আপনারা কাজে লাগানোর চেষ্টা করেন, তো আসলে আমরা শীতের যে একটা চ্যাপ্টার আছে ওটা মোটামুটিভাবে আমরা পার করতে পারবো। তো রোগ বিষয়ে যদি আমরা আলোচনা করি যে মাছের রোগ জীবাণু কেন হয় বা কোন ধরনের মাছের কি ধরনের রোগ হয়, তো বিশেষ করে আমরা কিন্তু বর্তমানে বায়োফ্লকে তেলাপিয়া, কই, পাঙ্গাস, শৈল, আমরা এই ধরনের শিং মাগুর, পাবদা, গুলশা, তো এই মাছগুলি কিন্তু আমরা বেশি চাষ করতেছি বায়োফ্লকে। তো মোটামুটি সব মাছেরই কম বেশি রোগ জীবাণু থাকে। তো আমরা যদি সেখানে মেনটেন করতে পারি, তো আশা করি আমরা এখান থেকে একটু বিরত থাকতে পারবো। তো যদি শীতের দিনে আমরা মাগুর মাছ ছাড়ি, যদি কোনো ক্ষেত্রে মাগুর মাছের শরীরে গা হয়, তো আমরা সেটা কি করণীয় বা আমরা কি করতে পারি, সেটা শিং হোক, সেটা মাগুর হোক, সেটা কই হোক, সেটা শৈল হোক, যা কিছুই হোক। তো অনেক সময় আমরা অনেক ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি, যে আমরা বিভিন্ন সময় যখন মাছের গা হয় তখন আমাদের আসলে একটা টেনশনে আমরা থাকি যে আমরা কি করতে পারি। তো তখন আসলে আমরা ছুটে যাই পার্শ্ববর্তী কোনো যারা মেডিসিন বিক্রি করে, মাছের মেডিসিন, তাদের কাছে আমরা যাই, অথবা যারা মাছের মেডিসিন বিশেষজ্ঞ তাদের কাছে আমরা চলে যাই। তো তাদের কাছে যখন আমরা চলে যাই তখন ওনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কি হয়েছে, মাছটা কিভাবে আছে, তো সব কিছু জানার পরে ওনারা লম্বা একটা মেমো করেন, যেখানে অনেকগুলো অ্যান্টিবায়োটিক ওষুধ লেখা থাকে। তো আপনি একের পর এক আপনি ওষুধগুলো ব্যবহার করলেন, কিন্তু ব্যবহার করার পর দেখলেন যে আসলে তেমন কোনো উন্নতি আপনি হচ্ছে না, অবনতিই হচ্ছে। তো উন্নতি না হওয়ার কারণ হচ্ছে যে আসলে কিছু বিষয় আছে, যদি এই বিষয়ে আপনি যদি ওভারলি মেডিসিন এখানে ইউজ করেন, তো এটা সব ক্ষেত্রে কাজে দেয় না, সেটা আমাদের শারীরিক হোক অথবা পশু পাখির হোক, যেখানেই হোক। তো তার জন্য আপনি কি করতে পারেন, যদি আমি এই ওষুধ আপনাদেরকে ব্যবহার করতে না বলি, তো তারপরে আপনারা কি করবেন বা কি করণীয়। তো আমি আপনাদেরকে খুব সিম্পলভাবে বলি যে আপনারা সিম্পলি একটা কাজ করবেন। যদি কখনো মাছের শরীরে গা হয়, তো মাছের শরীরে লেজ পচা হয়, শিং, মাগুর, যে কোনো মাছের লেজ পচা হয়, তো আপনারা কখনোই কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না। তো অ্যান্টিবায়োটিক ব্যবহার না করলে তবে আরেকটা মেডিসিন আছে যেটা আমরা পটাশিয়াম বলি, তো সেটাও অ্যান্টিবায়োটিকের মতো। তো অনেক সময় আমরা এই পটাশিয়ামটা ব্যবহার করে থাকি বিভিন্ন সমস্যার কারণে, অ্যামোনিয়ার কারণে, বিভিন্ন মাছ আমরা জীবাণুমুক্ত করার জন্য আমরা এটা করে থাকি। তো আমি আপনাদেরকে বলি, যদি আপনার ট্যাঙ্কে কখনো 100 কেজি মাছ থাকে বা 200 কেজি মাছ থাকে বা 50 কেজি মাছ থাকে, সেক্ষেত্রে যদি কোনো সময় আপনার মাছের লেজ পচা হয় বা মাছের শরীরে গা হয়, এই ধরনের যদি কোনো সমস্যা হয়, তাৎক্ষণিক আপনি যদি দেখতে পারেন, তাহলে আপনি তাৎক্ষণিক যে ট্যাঙ্কির যে পানি আছে সেটা ফ্লক 30% হোক, সেটা ফ্লক 20% হোক, আপনি সবগুলো পানি ফেলাই দিবেন ট্যাঙ্কি থেকে। আপনি যখন ফেলাই দিবেন, তো ফেলানোর পরে আপনি আপনার নতুন করে পানি দিবেন। নতুন করে পানি দিয়ে আপনার আগের যে পানি ছিল সবগুলো পানি আপনি একদম পরিষ্কার করে নতুন পানিটা দিবেন। নতুন পানিটা যদি আপনার 10,000 লিটার একটা ট্যাঙ্ক হয়, তাহলে সর্বোচ্চ আপনি 1,000 লিটার পানি দিবেন। 1,000 লিটার একটা পানি দিবেন ট্যাঙ্কের মধ্যে, দিয়ে আপনি 10 থেকে 20 গ্রাম পটাশিয়াম ভালোভাবে একটা বালতির মধ্যে আপনি এটা গুলবেন। তো গোলার পরে আপনি ওই ট্যাঙ্কির ভিতরে
এই যে 1000 লিটার পানির মধ্যে 50 কেজি অথবা 100 কেজি বা 200 কেজি মাছ আছে, ওই পানিটার মধ্যে আপনি পটাশিয়ামটা ছিটাইয়ে দিবেন। তো ছিটাইয়ে দেওয়ার আধা ঘন্টা আপনি এখানে রাখবেন। আধা ঘন্টা আপনি এই পানিটাতে মাছটা রাখবেন এবং পানিটা রাখবেন। তো আধা ঘন্টা পর আপনি এই পানিটা ছেড়ে দিবেন। তো আধা ঘন্টা পর যখন আপনি পানিটা ছেড়ে দিবেন, তখন মোটামুটি মাছের শরীরে যে জীবাণু থাকবে এবং শরীরে যে গাটা থাকবে, ওই গার মধ্যে আপনার এই যে পানিটা আছে বা এখানে যে পটাশিয়ামটা আছে সেটা তার শরীরে স্পর্শ করবে এবং শরীরে যে জীবাণুগুলো থাকবে তো সেই জীবাণুগুলো দূর করে দেবে। তো যখন জীবাণুগুলো দূর করে দিবে তখন আপনি নতুন করে পানি দিবেন। তো নতুন করে পানি দিয়ে আপনি আবার মাছগুলারে নতুন করে আপনি ট্রিটমেন্ট করবেন। তো তখন দেখবেন আসলে যে মাছগুলি গুরুতর অসুস্থ ছিল বা আশঙ্কাজনক ছিল, তো মোটামুটি কিছু মাছ মারা যাবে। আর যেই মাছগুলো আসলে মোটামুটিভাবে সুস্থ অথবা তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি, তো সেই মাছগুলি আপনার পুনরায় বেঁচে থাকার অবস্থানে ফিরে আসবে এবং কি যে আপনার গাও অথবা লেস পোসার যে একটা ভাইরাস ছিল সেই ভাইরাসটা দূর হয়ে যাবে। কিন্তু আপনার সর্বোচ্চ খরচ হবে কত? হয়তো বা 10 থেকে 20 টাকা আপনার একটা খরচ হইতে পারে। আর যদি আপনি দোকান থেকে অ্যান্টিবায়োটিক মেডিসিন আপনি কিনেন, তো কোনো ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক মাছের খাওয়ানো ঠিক না, কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিক মাছ না, যদি সাধারণত আমরাও যদি অ্যান্টিবায়োটিক খাই সেটা শরীরের জন্য অনেক ক্ষতিকর। আর আপনি যদি কোনো ক্ষেত্রে বাচ্চা পোলাপানের যদি না জেনে না বুঝে যদি কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ আপনি খাওয়ান অথবা সেটা ঘন ঘন ব্যবহার করেন, তো সেক্ষেত্রে আপনার বাচ্চা পোলাপান হ্যাং হয়ে যাবে এবং কি সেটা স্বাস্থ্য হবে না, সেটা বাড়বে না, তার শারীরিক গঠন নষ্ট হয়ে যাবে, তার ভবিষ্যৎবাণী নষ্ট হয়ে যাবে। তো আসলে সর্বদা আমরা সব দিকে আমরা খেয়াল রাখবো যে অ্যান্টিবায়োটিক আমরা যত ব্যবহার না করতে পারবো ততটাই আমাদের জন্য মঙ্গল হবে। তো এখন আসি যে যদি শিং তেলাপিয়া অথবা কইটুই হয়, তো তখন আমরা কি করব? সেম একটাই করব, কারণ বিশেষ করে শিং মাগুর কইয়ের অনেক সমস্যা হয়। কারণ আমি অনেক সময় ভিডিওর মধ্যে দেখেছি যে অনেকেই কই নিয়ে হতাশা বুক করেছেন, অনেকে অনেক বড় ধরনের লস খেয়েছেন। তো একদিনে সব মাছ গা হয়ে মারা গেছে। তো এই বিষয়গুলো আসলে দুঃখজনক, কারণ হচ্ছে আমরা এখানে বায়োফ্লক করতেছি একটা বেনিফিটের জন্য। তো সেক্ষেত্রে যদি আমাদের লাভ করতে গিয়ে লোকসান হয় তো সেটা আসলে আমাদের থেকে দুঃখ আর কিছু হতে পারে না। তো এখন হচ্ছে যে আমরা ব্যাকটেরিয়ার যে ব্যাপারটা, তো অনেক সময় আমি ইতিপূর্বে একটা ভিডিওর মধ্যে বলেছিলাম, তো যদিও সেই ভিডিওর মধ্যে কিছু কথা বলেছি, তো তারপরে সেই ভিডিওটা আমি বৃষ্টির দিনে করেছিলাম, তো সেটা ক্লিয়ার হয় নাই। তো তার জন্য আমি পুনরায় আবার এই ভিডিওতে আমি কথাগুলি বলতেছি। তো ব্যাকটেরিয়া মূলত 4 ধরনের হয়, যেটা 1 নম্বর ব্যাকটেরিয়া হচ্ছে যে অ্যারোবিক, 2 নম্বর ব্যাকটেরিয়া হচ্ছে একটা হচ্ছে আপনার হাইড্রোট্রফিক, একটা হচ্ছে আসলে আমি ভুলে গেছি যে আমি ব্যাকটেরিয়াটা একটা হচ্ছে হেটেরোট্রফিক, একটা হচ্ছে নাইট্রোট্রফিক, একটা হচ্ছে অ্যারোবিক, একটা হচ্ছে নন অ্যারোবিক। তো মূলত আমাদের কোন ধরনের ব্যাকটেরিয়া আমাদের কাজে আসে, কোন ধরনের আমাদের ব্যাকটেরিয়া কাজে আসে না, তো এটা হচ্ছে আমাদের মূল জানার বিষয়টা, এটা বাধ্যতামূলক। তো হেটেরোট্রফিক যে ব্যাকটেরিয়া সেটা হচ্ছে আপনার ব্যাসিলাস গ্রুপের ব্যাকটেরিয়া। তো এই ব্যাকটেরিয়াটা আসলে আমাদের সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। তো আমরা যদি কোনো ব্যাকটেরিয়া আমরা কিনতে যাই মার্কেট থেকে, তো আমরা অবশ্যই দেখে নেব যে আমরা এখানে হেটেরোট্রফিক ব্যাকটেরিয়া আছে কিনা। আর নাইট্রোট্রফিক ব্যাকটেরিয়া এটা হচ্ছে যেটা নাইট্রিফাইন তৈরি করে, যেটা আপনার নাইট্রেট থেকে নাইট্রেট করে সেটা অক্সিজেনের মাধ্যমে অ্যামোনিয়া গ্যাসটাকে বের করে দেয়। তো এটা হচ্ছে নাইট্রিফাইনের কাজ করে। আর যেটা হচ্ছে অ্যারোবিক, নন অ্যারোবিক, ওটা আপনি যদি ব্যাসিলাস ব্যাকটেরিয়া থাকে ওটার মধ্যে নাইট্রিফাইন ব্যাকটেরিয়া থাকে, তাহলে ওইটা দুটোটা লোকালি এমনিতে থেকে যায়। তো ওইটা আসলে আমাদের দেখার প্রয়োজন হয় না। তো এই ব্যাকটেরিয়া আমরা যদি রান করতে যাই, তো অনেক সময় কিন্তু আমরা অনেক ধরনের বিভিন্ন মতামত দেখে
তো আমরা এই ব্যাকটেরিয়া ব্যবহার করে থাকি। তো এখন এই ব্যাকটেরিয়া আমাদের ব্যবহার কোনটা আসলে সর্বোচ্চ ভালো এবং কি কোনটা খারাপ, তো এই বিষয়টা আসলে আমরা যদি অনেকে জানি, তারপর এখানে কিছুটা কথা রয়ে গেছে যেটা আমি ব্যক্তিগতভাবে যেহেতু দীর্ঘদিন যাবত আমি এটা করতেছি, তো সেই জন্য আমি জানি। আর আপনারা অনেকেই জানেন যে আমি যখন বায়োফ্লক শুরু করি, তো তখন আসলে কোনো ধরনের প্রোবায়োটিক আমাদের বাংলাদেশে পাওয়া যায়নি। তো তখন আমি ওই লোকালি আমাদের যে একটা প্রোবায়োটিক তৈরি করা হয়, অর্গানিক যে একটা প্রোবায়োটিক, যেটা চালের গোড়া, যেটা ওই লাভ, তারপরে আনারস, চিংড়ি মাছ, তো ওইটা দিয়ে আসলে আমি কালচার করি। তো কালচার করার পরে এটা দিয়ে আমি বায়োফ্লক করি। তো মোটামুটি ইনশাল্লাহ এটা বায়োফ্লক আমার হয়েছিল। তো যদিও হয়ে থাকে, তারপরে ওটা আমার জানা ছিল না বা কারোই জানা ছিল না যে এখানে আসলে ব্যাকটেরিয়া কতটুকু আছে বা এটার গুণগত মান কতটুকু। তো আপনি যখন ব্যাসিলাস গ্রুপের ব্যাকটেরিয়া আপনি সেই ব্যাকটেরিয়া ব্যবহার করবেন অথবা করলেন, তো বর্তমানে সবচেয়ে বেশি প্রচলিত যে বিষয়টা সেটা হচ্ছে এফসিউর মাধ্যমে আমরা বায়োফ্লকের ব্যাকটেরিয়া সাইকেল করে থাকি। তো এফসিউ মানে কি, অনেকেই এটা মনে প্রশ্ন আসতে পারে, অনেকে জানেন, অনেকে জানেন না। তো এফসিউ মানে হচ্ছে যে ফার্মেন্টেশন অর্গানিক কার্বন, যে এটা হচ্ছে অর্গানিক গাজন পদ্ধতি, যে আমরা এটাকে ব্যাকটেরিয়া সাইকেল করি। তো ব্যাকটেরিয়া সাইকেল করার কারণ হচ্ছে, এফসি ব্যবহার করার কারণ হচ্ছে যে আমরা যদি পাউডার জাতীয় ব্যাকটেরিয়া আমরা ব্যবহার করি, তো পাউডার জাতীয় আপনার ব্যাকটেরিয়া থাকে, আপনার সেটা জীবিত থাকে না, সেটা মৃত থাকে। আর যদি আমরা যদি নর্মালি যদি তরল যে ব্যাকটেরিয়া ওটা যদি আমরা ব্যবহার করি, তো আসলে সেটা নর্মালি সেখানে সাইকেল করা থাকে। তো এটা আমরা সরাসরি আমরা ট্যাঙ্কে প্রয়োগ করতে পারি। কিন্তু আমরা যেটা পাউডার জাতীয় যে ব্যাকটেরিয়া, তো এটা জীবিত না, সেটা মৃত থাকে। তো সেটা আমরা জীবিত করে আমাদের ট্যাঙ্কে ছাড়তে হয়। তো কথা হচ্ছে যে আমরা এফসিউ দিয়ে যে ব্যাকটেরিয়াটা সাইকেল করি এবং কি এটা আমরা যে ব্যবহার করি, তো এখানে কতটুকু যুক্তিকতা বা এটা আমাদের কতটা কাজে আসে। তো লিকুইড ব্যাকটেরিয়া কিন্তু অনেক ক্ষেত্রে আপনার ব্যবহার করা ঠিক না। কারণ হচ্ছে লিকুইড ব্যাকটেরিয়া কেন ঠিক না, তো এটা আমি বলবো। এমনকি এফসিউ ব্যবহার করা ঠিক না, কেন ঠিক না সেটা আমি এখন বলতেছি। যে আমি লিকুইড যে ব্যাকটেরিয়া আছে ওইটা আমি তো বর্তমানে আমি না বলি, যেটা অনেকে আগেও না করেছেন, যেটা আমিও না করি। তবে এফসিউর ব্যাপারে যদিও অনেকে এটাতে একমত, কিন্তু আমি এই এফসিউর ব্যাপারে আপনি একমত না। কারণ হচ্ছে যে আমরা এফসিউর মাধ্যমে যে ব্যাকটেরিয়াটা সাইকেল করে থাকি, তো কথা হচ্ছে যে এখানে আমরা সাইকেল করার পরে আমরা এখান থেকে কতটুকু উপকারী আমরা হচ্ছি বা কতটুকু উপকার আমরা এখান থেকে পাচ্ছি। তো প্রথম অবস্থায় আমরা জানি যে একটা ব্যাকটেরিয়া সাইকেল করতে আমরা 2 থেকে 3 দিন সময় লাগে। তো 2 থেকে 3 দিন যদি সময় লাগে, তো তখন আমরা কিন্তু একটা ড্রামে করে আমরা 1 কেজি অথবা 2 কেজি আমরা মোলাসেস দিই। তারপর আমরা 100 গ্রাম পন্ড কেয়ার বা যে কোনো একটা এভার ফ্রেশ প্রো, যে কোনো একটা আমরা প্রপার্টিকে এখানে দিই 50 গ্রাম অথবা 100 গ্রাম। তারপরে আমরা এখানে চুন দিই, আমরা লবণ দিই, লবণ দেওয়ার পরে হয়তো বা 20 লিটার পানি এখানে দিই। তো দেওয়ার পরে এটা আমরা 2 থেকে 3 দিন বা 4 দিন আমরা এখানে একটা ইয়ারেশন স্টোন দিয়ে, এটা একটা ইয়ারেশন স্টোন দিয়ে আমরা সব সময় আমরা এখানে ইয়ারেশন দিতে থাকি। তো ইয়ারেশন দেওয়ার পরে আমাদের যে ব্যাকটেরিয়াটা থাকে মৃত অবস্থায়, তো সেটা আমাদের জীবিত হয়। তো জীবিত হওয়ার পরে আমরা সেটাকে ট্যাঙ্কে প্রয়োগ করি। তো ট্যাঙ্কে প্রয়োগ করার পরে এখান থেকে ব্যাকটেরিয়া আস্তে আস্তে দ্বিগুণ হতে থাকে। তো ব্যাকটেরিয়া মূলত দ্বিগুণ হওয়ার যে বিষয়টা, সেটা হচ্ছে যদি আমরা ব্যাকটেরিয়াটা যখন সাইকেল হয় বংশ বিস্তার করে, তো সেটা একদিনে যদি সে 1 লাখ বংশ বিস্তার করে, তাহলে একদিন পর সেটা তার ডাবলের ডাবল বংশ বিস্তার করে। তো একদিনে যদি 1 লাখ বংশ বিস্তার করে, তো ধরে নিতে পারেন যে 2 দিনের মাথায় সে 10 লাখ বংশ বিস্তার করে। তো 2 দিনের মাথায় যদি সে 10 লাখ বংশ বিস্তার করে, তো 3 দিনের মাথায় আপনি ধরে নিতে পারেন যে সে 50 লাখ বংশ বিস্তার করেছে। তো
এই যে সে বংশবিস্তারটা করতেছে এবং কি জীবিত হচ্ছে, তো এটা কিন্তু আসলে আমাদের যে একটা ড্রামে করা এফসিও আমরা তৈরি করতেছি সেখানে সেই বংশবিস্তার হচ্ছে। তো এই মতো অবস্থায় কিন্তু আমরা এটাকে আমরা ওই ট্যাঙ্কে প্রয়োগ করতেছি আমাদের মাছ ছাড়ার প্রস্তুতির জন্য, অথবা আমরা মাছ ছাড়ার পরেও আমরা প্রতি 7 দিন বা 10 দিন পরে পরে এটা রেগুলারলি ভাবে ইউজ করতেছি। তো এখন আমার যে জায়গায় আমি যেটা নিজের যুক্তি থেকে আমি যেটা বলতেছি যে আমরা যে আমি অথবা আপনি যে ব্যাকটেরিয়াটা আমরা এখানে 20 লিটার তৈরি করলাম, তো তৈরি করার পরে আমরা যে ট্যাঙ্কে দিচ্ছি, কিন্তু ব্যাকটেরিয়া কিন্তু আরেকটা কথা আছে যে ব্যাকটেরিয়া যতটা বাড়ে ততটা কমে। যদি আপনার প্রতিদিন সে 50 লাখ ব্যাকটেরিয়া সে আপনার বংশ বিস্তার করতেছে, তাহলে আপনি ধরে নিতে পারেন যে এখানে সে 25 লাখ ব্যাকটেরিয়া এখানে আবার মারাও যাচ্ছে। এখন যে ব্যাকটেরিয়া মারা যাচ্ছে, তো সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু যদি আমার যে এফসিও ডামে থেকে যাচ্ছে, কিন্তু এখানে আমার কোনো কাজে আসতেছে না। কারণ হচ্ছে যে ব্যাকটেরিয়া যখন মারা যায়, তো মারা যাওয়ার পরে ব্যাকটেরিয়া একটা সেল গঠন করে। এই সেলটা গঠন করে মাছের আমরা যে বিষ্টটা থাকে, তো এটা ট্যাঙ্কির মধ্যে এই বিষ্টটারে একটা সেল গঠন করে এবং কি সে জীবিত অবস্থায় সে ওই অ্যামোনিয়া গ্যাসটাকে বের করে দিয়ে সে ওই আমাদের যে মাছের যে বর্জ্যটা থাকে ওই বর্জ্যটারে সে আপনার কনভার্ট করে একটা সেল গঠন করে সেটা মাছ খায়। তো এখন যেটা আমরা ডামি এফসিও তৈরি করলাম, সেটার বয়স হয়তো বা 4 দিন অথবা 5 দিন অথবা 10 দিন হয়ে গেল, তো সেটা আমরা 7 দিন পরে পরে দিচ্ছি। তো দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের একটা গ্যাপ থেকে যাচ্ছে। গ্যাপটা কেমন থেকে যাচ্ছে যে আমাদের ট্যাঙ্কিতে আমরা দিচ্ছি, কিন্তু ট্যাঙ্কিতে যেটা দিচ্ছি সেটা বংশবিস্তার করতেছে এবং কি সেখান থেকে 50% মারা যাচ্ছে, তো সেটা সেল গঠন করতেছে। কিন্তু যেটা আমাদের ড্রামে মারা যাচ্ছে, বংশবিস্তার করতেছে প্লাস মারা যাচ্ছে, তো সেটা কিন্তু আসলে আমাদের কোনো কাজে আসতেছে না। তো কোনো এক সময় ধরেন এটা 7 থেকে 10 দিনের মাথায় এটার যে একটা টেম্পার ছিল, যে টেম্পারটা চলে গেছে। যে ব্যাকটেরিয়ার যে একটা ক্ষমতা ছিল, যে বংশবিস্তার করার একটা ক্ষমতা ছিল, সেই বংশবিস্তার করতে 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 তার লিমিটটা শেষ হয়ে গেছে। তো যখন আপনার তার লিমিট শেষ হয়ে গেছে, তখন কিন্তু আমরা ড্রামে তারে আমরা অক্সিজেন দিচ্ছি এবং কি ট্যাঙ্কিও আমরা এটা ব্যাকটেরিয়া হিসেবে আমরা ব্যবহার করতেছি। কিন্তু আসলে ব্যাকটেরিয়া এখানে কি জীবিত আছে কিনা, বা এটা বংশবিস্তার কি হচ্ছে কিনা, বা এটার কি যে একটা আপনার এক্সপায়ার যে একটা ডেট থাকার কথা সেটা কি আছে কিনা, তো এই বিষয়ে কিন্তু আমরা একটা কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে পারি না। তো যার জন্যে অনেক সময় যেটা আমার কাছে অনেকে জিজ্ঞাসা করে থাকেন বা রেগুলারলি ভাবে এই প্রশ্নটা আমার কাছে আসে যে ভাই আমাদের এফসিউ কাজ করতেছে না। তো এফসিউটা কাজ না করার মূল একটাই কারণ যে আমরা যখন এফসিউটার মাধ্যমে যখন আমরা ব্যাকটেরিয়াটা সাইকেল করি, তো সাইকেল করার পরে আমরা ফার্স্ট টাইম যখন দিলাম তখন আমাদের কাজ করছে, সেকেন্ড টাইম যখন দিলাম তখনও আমাদের কাজ করছে, কিন্তু তারপরে যে আমাদের কতটুকু কাজ করবে সেটা কিন্তু আমাদের জানা নাই। তো সেই জন্য আমাদের কি করতে হবে যে এফসিউ কি আমাদের বাদ দিতে হবে। তো এফসিউটা যদি আমরা বাদ দিই, তাহলে আমরা কিভাবে সেটা ব্যাকটেরিয়া আমরা সাইকেল করব, জীবিত করব। তো এই ধরনের কিন্তু একটা প্রশ্ন আমাদের জাগতে পারে। তো নর্মালি ভাবে আমি যেটা করি এবং কি আমার কাছে যারা অধিকাংশ লোক যারা প্রশিক্ষণ নিয়েছেন, তো তাদেরকে কিন্তু আমি যারা আমার সাথে যোগাযোগ বর্তমানে আছেন তাদেরকে আমি বলি যে আপনারা এফসিও ব্যবহার করবেন না। তো কেন করবেন না ওই বিষয়টা আমি তাদেরকে বুঝাই দিই, যেটা এখন আপনাদেরকে বললাম যে এফসিও ব্যবহার করবেন না, আপনারা অন্যভাবে ব্যাকটেরিয়া আপনারা সাইকেল করবেন। তো অন্যভাবে যদি আমরা ব্যাকটেরিয়া সাইকেল করি সেটা কিভাবে করব, তো সেই বিষয়টা আমি আপনাদেরকে বলতেছি। আপনারা খুব মনোযোগ সহকারে বিষয়টা শুনবেন। যে আপনি যেখানে ব্যাকটেরিয়া অথবা 1 সপ্তাহ 15 দিন রাখতেন, তো ততটা রাখা লাগবে না। আপনার ফার্স্ট টাইম আপনি কি করবেন, যদি আপনার একটা ট্যাঙ্কি হয়, আপনি যদি ধরেন ফার্স্ট টাইম একটা ট্যাঙ্কি দিয়ে আপনি মাছ চাষ করতেছেন, অথবা ধরেন আপনি 2টা ট্যাঙ্কি দিয়ে মাছ চাষ করতেছেন, তো 2টা ট্যাঙ্কি যখন আপনি মাছ চাষ করতেছেন তখন আপনি ব্যাকটেরিয়া ছাড়বেন, সেটা ফার্স্ট টাইম হোক বা সেটা লাস্ট টাইম হোক বা সেটা মাছ অবস্থায় হোক। আপনি যখন ব্যাকটেরিয়া ছাড়বেন, তো সে ছাড়ার আগে আপনি যদি আপনার 2টা ট্যাঙ্কি হয়, তাহলে একটা 100 গ্রাম
একটা পন্ড কেয়ার আনলেন, আনার পরে 50 গ্রামের এক প্যাকেট, একটা ধরে নিন একটা 50 গ্রামের একটা পন্ড কেয়ার প্যাকেট। তো 50 গ্রামের একটা পন্ড কেয়ার প্যাকেটে আপনি যদি 2টা ট্যাঙ্ক হয়, তো সেক্ষেত্রে আপনি 4টা ভাগ করবেন অথবা 6টা ভাগ করবেন। তো 6টা ভাগ করবেন, 6টা ভাগ করে আপনি এখান থেকে 2 ভাগ আপনি নেবেন, আর 4 ভাগ আপনি রেখে দিবেন 50 গ্রামের থেকে। তো 4 ভাগ যখন আপনি রেখে দিবেন, তো 2 ভাগ আপনি যখন নেবেন, তো 2 ভাগ নেওয়ার পরে আপনি 5 লিটারের একটা বালতি নেবেন। তো 5 লিটার বালতির মধ্যে আপনি অথবা 10 লিটার একটা বালতি নিলেন, 10 লিটারই নিলেন। তো 10 লিটার বালতির মধ্যে আপনি 5 লিটার পানি দিবেন। তো 5 লিটার পানি দিয়ে আপনি এখানে হাফ কেজি না, অথবা 200 গ্রাম অথবা 300 গ্রাম বা হাফ কেজি আপনি মোলাসেস দিলেন। তো মোলাসেস আপনি দিয়ে এটা ভালোভাবে এটা গুঁটবেন, গুঁটার পরে আপনার এই মোলাসেসটা পানির সাথে মিক্স করবেন। তো মিক্স করার পর আপনি 100 থেকে 150 গ্রাম লবণ দিবেন, মোটা লবণ যেটা আমরা ব্যবহার করে থাকি। লবণ দেওয়ার পরও ভালোভাবে এটা গুঁটবেন, গুঁটে মিক্স করবেন। তো মিক্স করার পরে আপনি যখন ওই 50 গ্রামের পন্ড কেয়ার পাউডার থেকে যখন আপনি ওই যে 2 ভাগ নিয়েছেন, ওই 2 ভাগ এই বালতির মধ্যে দিবেন। তো 2 ভাগ যখন আপনি এই বালতির মধ্যে দিবেন, তখন কিন্তু এটা পাউডার জাতীয়, এটা বাতাস থাকলে উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো আপনি খুব সেভ করে দেবেন। তো দেওয়ার পরে আপনি এটা মিক্স করবেন। আর একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, আপনি যখন প্রোবায়োটিক পাউডারটা আপনি বালতির মধ্যে দিবেন, খুব তাড়াতাড়ি সেটা মিক্স হবে না। মিনিমাম আধা ঘন্টা আপনার এখানে এটা নাড়াচাড়া করতে হবে, এটা মিক্স করতে হবে। আচ্ছা, তো ধরে নিন আপনি আজকে সকালবেলা সেই কাজটা করছেন, অথবা দুপুরবেলা সেই কাজটা করছেন, অথবা সন্ধ্যায় সেই কাজটা করছেন। তো ভালোভাবে যখন আপনি গুঁটবেন, এটা মিক্স করবেন, মিক্স করে আপনি একটা জায়গায় সেটাকে রেখে দিবেন, একটা জায়গায় সেটা রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনি যদি আজকে সকালে বা বিকালে যে কোনো এক সময় আপনি করে থাকেন, তো সেটা সারা রাত আপনি এখানে রেখে দিবেন। তো রেখে দেওয়ার পরে পরের দিন আপনি সকালবেলা অথবা আপনি যখনই ওই প্রজেক্টে যাবেন, তখন আবার এই যে আপনি এখানে মোলাসেস দিয়ে লবণ দিয়ে যেটা আপনি তৈরি করেছেন এফসিওর মতোই, যদিও সেটা এফসিও না, আমি নর্মালি পদ্ধতি যেটা, তো এটা হচ্ছে তাৎক্ষণিক পদ্ধতি যেটা, তো এটা আবার ভালোভাবে আপনি গুঁটবেন। তো ভালোভাবে আপনি গুঁটে আপনার যে এটা 2টা ভাগ করবেন, 2টা ভাগ করে আপনি 2টা ট্যাঙ্কির মধ্যে সরাসরি আপনি দিয়ে দিবেন। তো সরাসরি বলতে কিন্তু হচ্ছে না, এটা একদিন পরে সেটা হচ্ছে। তো এখানে আপনি যে সরাসরি বা একদিন পরে আপনি এটা দিয়ে দিলেন, কিন্তু এখানে আপনার কতটুকু উপকার, তো সেটা আমি বলি যে কিছুক্ষণ আগে যেটা আলোচনা করলাম, যে আপনি যখন ড্রামের মধ্যে এফসিও করতেছেন, এফসিও যখন আপনার 100% এখান থেকে আপনার সে বংশ বিস্তার করতেছে, এমনকি 50% এখান থেকে মারা যাচ্ছে। তো 50% আপনার যেটা মারা যাচ্ছে, সেটা কিন্তু আপনার যে এফসিওর যে ডাম ছিল, সেই ডামই আপনার থেকে যাচ্ছে, সেটা আপনার কোনো কাজে আসতেছে না। আর যদি আমি এখন যে সিস্টেমটা বললাম, এই সিস্টেমে যদি আপনি এফসিওটা আপনি ট্যাঙ্কিতে দেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে ব্যাকটেরিয়াটা আপনার বংশ বিস্তার করতেছে, সেটাও কিন্তু এই ট্যাঙ্কির থেকে বংশ বিস্তার করতেছে, এবং যেটা মারা যাচ্ছে সেটাও কিন্তু আপনার এই ট্যাঙ্কিতেই মারা যাচ্ছে। তো অনেক সময় কিন্তু আমরা বলতে পারি যে আমরা ওয়াটার প্রিপারেশনের সময় আমরা কি করব, ওয়াটার প্রিপারেশনের সময় আমরা সেম একই পদ্ধতি ব্যবহার করব। কারণ হচ্ছে ওয়াটার প্রিপারেশনের সময় আমরা এফসিও ব্যবহার করা 3 থেকে 4 দিন পরে আমরা মাছ ছাড়ি। তো তার 3 থেকে 4 দিন সময় যখন যায়, তখন তার ভিতরে আমরা ব্যাকটেরিয়া সাইকেল হয়ে যায়। তো এই জিনিসটা আমরা খেয়াল রাখবো যে আমরা যতটুকু ব্যাকটেরিয়া আমাদের রান হয়, তা 50% আমাদের ব্যাকটেরিয়া মারা যায়, এবং 50% ব্যাকটেরিয়া এখানে সেল গঠন করে। হ্যাঁ, তো এটা যদি আমাদের টাঙ্কিতে থাকে এবং কি টাঙ্কিতে মারা যায় এবং টাঙ্কিতে সেল গঠন করে, সেটা হচ্ছে আমাদের একটা পাওয়ারফুল ব্যাকটেরিয়া সাপোর্ট। আর আমরা যেটা এতদিন যেটা করে আসছি বা যেটা করছি, সেটা আসলে আমার যুক্তিতে, বা আমি এখন যেহেতু আপনাদেরকে বোঝাতে পারছি, এটা কতটুকু গ্রহণযোগ্য সেটা আপনারা পরীক্ষা করে নেবেন, দুটোটাই পরীক্ষা করবেন, দেখবেন কোনটা কার্যকারিতা বেশি। তো আশা করি আমি যেটা বলছি সেটা কার্যকারিতা বেশি। এখন আসি আরেকটা চ্যাপ্টার, যেটা অনেক সময় আমরা অ্যামোনিয়ার জন্য এফসিও ব্যবহার করে থাকি। আমরা যেটা লোকালি বলি যে আমরা অ্যামোনিয়া হইলে আমরা এফসিও দিয়ে এফসিও ব্যবহার করি। আসলে বায়োফ্লকের কিন্তু মূল যে চ্যাপ্টারটা আমি এখন বর্তমানে যে বিষয়টা আলোচনা পিছনে করেছি বা এখনো যেটা করতেছি, এটা হচ্ছে বায়োফ্লকের মূল চ্যাপ্টার।
আপনি মাছকে খাবার দিচ্ছেন, আপনার মাছ যখন খাবার দিবেন তো মাছ বাড়বে, মাছ পটি দিবে, মাছ এটা কিন্তু অ্যামোনিয়া হবে। কিন্তু অ্যামোনিয়া হচ্ছে সবচেয়ে বড় বিষয়, বায়োফ্লকে সিএন রেশিও যেটা কার্বন এবং নাইট্রোজেন এটার অনুপাত, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো অনেক সময় আমরা অ্যামোনিয়ার জন্য আমরা যখন আমাদের ট্যাঙ্কিতে যখন আপনার নাইট্রোজেন যখন বেড়ে যায়, যখন কার্বন সোর্স কমে যায়, তো কার্বন সোর্সের জন্য আমরা ওই এফসিওটা ব্যবহার করে থাকি। তো এফসিওটা হচ্ছে যে আমরা যে মোলাসেস যেটা বা কার্বন সোর্স বা ব্যাকটেরিয়া আমরা যেটাই মনে করি, অনেক সময় আমরা এত কিছু চিন্তা না করে সরাসরি আমরা এফসিও ব্যবহার করে থাকি, যে প্রতি 1000 লিটারে হাফ কেজি করে আমরা এই 10,000 লিটারে 2 কেজি অথবা 3 কেজি অ্যামোনিয়ার জন্য আমরা দিই, 2 ppm অ্যামোনিয়া হলে বা 3 ppm অ্যামোনিয়া হলে। তো আমরা যখন দিই, দিতে দিতে আমরা ক্লান্ত হয়ে যাই, তো কোনো ক্ষেত্রে দেখা যায় অ্যামোনিয়া আপনার কমতেছে না, কোনো ক্ষেত্রে কমতেছে না। তো এখন আমার কথা হচ্ছে যে আপনি যে এফসিওটা অ্যামোনিয়ার জন্য দিচ্ছেন, তো সেটা কেন কাজ করতেছে না বা সেটা কেন কাজ করবে, বা এখানে আপনার কতটুকু কার্বন সোর্স আছে বা এখানে কতটুকু কার্বন সোর্স আপনার লাগতে পারে। এখন আমরা কার্বন সোর্স লাগবে হচ্ছে আপনার 50%, যদি আমি কার্বন সোর্স এখানে আমি ব্যবহার করি 5%, তাহলে কিন্তু এটা কখনোই কাজে আসবে না। তো এখন হচ্ছে যে আমরা কার্বন সোর্স ব্যবহার করার যে নিয়ম, তো মূলত আমরা অ্যামোনিয়ার জন্য এফসিও কখনোই দিব না। কারণ হচ্ছে যে অ্যামোনিয়ার জন্য আপনি এফসিও তৈরি করেন নাই, আপনি জাস্ট এফসিও তৈরি করছেন হচ্ছে যে আপনি ইয়ার জন্য ব্যাকটেরিয়া সাইকেলের জন্য। তো ব্যাকটেরিয়া সাইকেলের জন্য আপনি এফসিও তৈরি করছেন, তো সেটা হচ্ছে আপনি 20 লিটার পানি দিচ্ছেন, 20 লিটার পানির মধ্যে আপনি 2 কেজি মোলাসেস দিচ্ছেন অথবা 1 কেজি মোলাসেস দিচ্ছেন, হাফ কেজি লবণ দিচ্ছেন বা 20 গ্রাম 50 গ্রাম চুন দিচ্ছেন। তো এই 100 গ্রাম পন্ড কেয়ার পাউডার দিচ্ছেন। তো সব কিছু মিলে আপনি একটা এফসিও তৈরি করছেন কি ব্যাকটেরিয়া সাইকেলের জন্য। তখন এখানে কার্বন সোর্স আপনি 20 লিটার পানিতে মাত্র দিচ্ছেন হচ্ছে 2 কেজি। তো কোনো ক্ষেত্রে আপনার ট্যাঙ্কিতে 2 ppm অ্যামোনিয়া হয়েছে, তো 2 ppm যখন অ্যামোনিয়া হয় তখন হচ্ছে প্রতি 1 লিটার পানিতে 2 মিলিগ্রাম আপনার অ্যামোনিয়া আছে। তো প্রতি 1 লিটার পানিতে যদি 2 মিলিগ্রাম অ্যামোনিয়া থাকে, তাহলে 10,000 লিটার পানিতে কত মিলিগ্রাম অ্যামোনিয়া আছে? তো 1 মিলিগ্রাম যদি আপনার নাইট্রোজেন, 1 মিলিগ্রাম নাইট্রোজেন আছে ppm, যেটা অ্যামোনিয়া আমরা হিসাব করি যে 1 ppm 1 লিটার পানিতে যদি আপনার 2 ppm নাইট্রোজেন থাকে, তো সেই ক্ষেত্রে কি কার্বন সোর্স কতটুকু থাকা লাগবে? 1 ppm যদি 1 mg যদি 1 লিটার পানিতে আপনার নাইট্রোজেন থাকে, তাহলে 10 mg কার্বন থাকা লাগে। তো সেক্ষেত্রে যদি কার্বনের যে মাত্রা আছে সেটা যদি আপনার 10 না হয়ে যদি 5 চলে আসে অথবা 6 চলে আসে অথবা 4 চলে আসে, তখনই কিন্তু এখান থেকে অ্যামোনিয়ার জন্ম হয়। তো আমরা যখন এই অ্যামোনিয়া যখন আমরা মেজারমেন্ট করে দেখলাম যে 2 ppm আমাদের অ্যামোনিয়া আছে, তো 2 ppm অ্যামোনিয়া থাকলে আমরা এখান থেকে 2 কেজি এফসিও দিয়ে দিলাম অ্যামোনিয়ার জন্য, দিয়ে আমরা 2 ঘন্টা পরে মেজারমেন্ট করলাম, দেখলাম যে কিছুই হলো না। আবার 2 ঘন্টা পরে আমরা 2 কেজি বা 3 কেজি দিলাম, দেওয়ার পরে দেখলাম যে কিছুই হলো না। কিন্তু এখানে কেন হচ্ছে না, এই বিষয়টা হচ্ছে যে এখানে আমাদের কার্বন লাগবে হচ্ছে 1/10, 1 গ্রাম নাইট্রোজেনের সাথে আপনার 10 ভাগ হচ্ছে আপনার কার্বন সোর্স লাগবে। কিন্তু এফসিওর মধ্যে আপনি 2 কেজি এফসিও দিয়ে 20 লিটার পানিতে আপনি ব্যাকটেরিয়া সাইকেল করছেন। এখন এটা দিয়ে যদি আপনি এফসিওর অ্যামোনিয়ার জন্য আপনি কাজ করতে দেন, সেটা কখনোই হবে না। তখন আপনি কি করবেন, যে সরাসরি আপনি এখান থেকে মোলাসেস, যেটা যে সরাসরি মোলাসেস আপনি এখানে প্রয়োগ করবেন, সরাসরি কার্বন আপনি প্রয়োগ করবেন। তো এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, যে সরাসরি যখন আপনি কার্বন এখানে ব্যবহার করতে যাবেন, তো সেক্ষেত্রে কিন্তু আরেকটা সমস্যা আছে, যে আপনি যদি সেই হিসাব করে যদি আপনি কার্বন ব্যবহার না করতে পারেন, কার্বন সোর্স যে 2 ppm অ্যামোনিয়া যদি আপনার 10,000 লিটার ট্যাঙ্কিতে যদি 10,000 লিটারই পানি থাকে অথবা 8,000 লিটার পানি থাকে, তো সেই ক্ষেত্রে আপনার 2 ppm অ্যামোনিয়া হইলে এখানে আপনার কতটুকু মোলাসেস দিলে আপনার এই অ্যামোনিয়াটা দমন করা যাবে, এই হিসাবটা কিন্তু আমাদের জানতে হবে। জাস্ট আমরা এতটুকুই জানি যে আমরা যে খাবার দিব, খাবারের 50% আমরা মোলাসেস দিব, মোলাসেস দিলে আমাদের অ্যামোনিয়া কন্ট্রোল হবে, বা খাবারের 40% দিলে আমাদের অ্যামোনিয়া কন্ট্রোল হবে। তো আপনি খাবারের 40% অথবা 50% আপনি দিয়ে যাচ্ছেন, তো তারপর আপনার হঠাৎ করে অ্যামোনিয়া হয়ে গেছে, তখন আপনি কি করবেন? তো তখনই আপনি কি করেন, যে ppm দিয়ে মাপেন, দিয়ে অ্যামোনিয়া টেস্ট কিট দিয়ে আপনি মাপেন, মাপার পরে আপনি দেখলেন 2 ppm অথবা 4 ppm,
তো তখন আপনি ইচ্ছা মতো বা আইডিয়া মতো আপনি মোলাসেস দিলেন, কিন্তু তখন কিন্তু কাজ হবে না, বরং আরো সমস্যা বাড়বে। কেমন সমস্যা বাড়বে? আপনি যদি অতিরিক্ত মোলাসেস যদি আপনি ট্যাঙ্কিতে ঢেলে দেন, তো সেক্ষেত্রে কিন্তু মানে মোলাসেস কিন্তু এটা একটা গ্যাস জাতীয়, এটাও কিন্তু একটা গ্যাস। তো আপনি যখন একসাথে যখন আপনি ট্যাঙ্কিতে মোলাসেস ছাড়বেন, তো ছাড়ার পরে কিন্তু আপনার এই মোলাসেসটা আপনার যে অক্সিজেন আছে, অক্সিজেন ফেল করবে মোলাসেসটা একসাথে দেওয়ার কারণে। তো তখন অক্সিজেন যখন ফেল করবে, তখন আপনার পানিতে এক ধরনের গ্যাস হবে। তো এই গ্যাস হবে, তো গ্যাস হওয়ার কারণে কিন্তু মাছ মারা যাবে। এই ধরনের ভুল অনেক ধরনের হয়, অনেক জনের হয় এই ধরনের ভুল। তো যেটা আমি শুনেছি বা আমি জেনেছি। তো কোন অবস্থাতে আমরা অনেক সময় মাছ ছাড়ি, তো ছাড়ার পরে কিন্তু যদি আমাদের মাছের কোনো ক্ষেত্রে এমনই হয়, আমরা মাছের পানি ফেলে দিই, ফেলে দেওয়ার পরে আমরা নতুন করে পানি দিই, পানি দেওয়ার পরে আমরা ওই চুন দিই, তারপরে লবণ দিই, তারপরে মোলাসেস দিই, এফসিউ দিই, সব কিছু দিয়ে দিই। কিন্তু এই বিষয়টা কখনোই করবেন না। যদি কখনো আপনার মাছের যদি কোনো সমস্যা হয়, আপনি যদি সেই পানি ফেলাই দেন, সেই পানি ফেলাই দিলে আপনি তাৎক্ষণিক পানি দিয়ে আপনি সব কিছু দিবেন না। আপনি এই পানিটা মাছ থাকা অবস্থায় সেই পানিটা মিনিমাম 2 দিন এয়ারেশন দিবেন, এমনকি খাবার বন্ধ রাখবেন। 2 দিন পরে আপনি লবণ দিবেন। 2 দিন পরে যখন আপনি লবণ দিবেন, তৃতীয় দিন আপনি চুনের কাজ করবেন। চুন লাগতেও পারে, নাও লাগতে পারে। চতুর্থ দিনে আপনি মোলাসেস প্লাস এফসিউ দুইটা আপনি দিবেন। তো দুইটা দিবেন, তখন আপনার তেমন কোনো সমস্যা হবে না। আর আমি যেটা জানি যে আপনি যদি আপনার ট্যাঙ্কিতে একটা ট্যাঙ্কিতে যদি 1 কেজি সম পরিমাণ খাবার দেন, তো সেই ক্ষেত্রে 360 গ্রাম আপনি মোলাসেস অথবা কার্বন সোর্স সরাসরি যেটা এটা প্রয়োগ করবেন। আর কখনোই আপনি 360 গ্রাম হোক বা হাফ কেজি হোক, আপনি কখনোই একবারে আপনি ট্যাঙ্কিতে মোলাসেস প্রয়োগ করবেন না। যদি আপনার সম্ভব হয়, একটা বোতল আকারে বা একটা নল দিয়ে আপনি সেটা 2 ঘন্টা অথবা 3 ঘন্টায় বা 5 ঘন্টায় বা সারাদিনে দেওয়ার চেষ্টা করবেন। আমরা যে স্যালাইন দিই শরীরের মধ্যে, ওই স্যালাইন সিস্টেমে যেন 1 ফোঁটা বা 2 ফোঁটা 5 ফোঁটা করে এখানে পড়ে। তো পড়লে আসলে এই ধরনের কোনো মানে এখানে যে একটা ঝুঁকি থাকে, যে ঝুঁকি মুক্ত আমরা হতে পারি আর কি। তো এই ছিল এফসিউ ব্যবহারের নিয়ম, মোলাসেস ব্যবহারের নিয়ম, কার্বন ব্যবহারের নিয়ম। তো কার্বনটা আসলে এই যে হিসাবটা আপনাদেরকে আমি বলছি, যে বোঝানোর চেষ্টা করছি, তো আসলে এই বিষয়টা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ হচ্ছে আমরা যদি এখানে প্রতিদিন মাছের খাবার দিই, তো এই খাবারে কতটুকু আমাদের প্রোটিন আছে, এই প্রোটিনের সাথে আমাদের কতটুকু নাইট্রোজেন আছে, প্রতিদিন আমরা 1 কেজি অথবা 2 কেজি যে খাবার দিচ্ছি ট্যাঙ্কে, তো এই খাবারের সাথে আমাদের কতটুকু প্রোটিন আমাদের মাছের ট্যাঙ্কে যাচ্ছে, তো এই মাছের প্রোটিনের সাথে আবার কতটুকু নাইট্রোজেন আমাদের এখানে থাকে, তো ওই নাইট্রোজেনের সাথে আমাদের কিন্তু যোগ বিয়োগ গুণ করে ভাগ করে তারপরে আমাদের এখানে কিন্তু কার্বন সোর্স কতটুকু এখানে লাগবে, তো আমরা এই কার্বন সোর্সটা আমরা এখানে দেই বা আমরা প্রয়োগ করি। তো নর্মালি কিন্তু আমাদের সাধারণ যে নলেজ আছে, এই নলেজ দিয়ে যদি আমরা বায়োফ্লক করি, তা আসলে এইসব বিষয়ে আমরা না জানি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যায় বেশি পড়তে হয়। যেমন অনেকেই বলে বায়োফ্লক করেন, কিন্তু আসলেই বায়োফ্লক করেন কথা ঠিক, কিন্তু আমি যেটা অনেক সময় ভিডিওর মধ্যে দেখি, যেটা আমার ঘনিষ্ঠ বা আমার পরিচিত বা ফেসবুকে বা ইউটিউবে দেয়, কিন্তু পানি একদম নর্মাল পানি, একদম পানি সাদা ঝকঝকে, নিচে মাছ দেখা যাচ্ছে। তো বায়োফ্লক যদি আপনি করেন, তো পানি তো আপনার ফ্লক থাকবে, মাছ দেখা যাবে কেন নিচে? পানি এত ঝকঝকা থাকবে কেন? তাহলে তো এটা বায়োফ্লক না, এটা তো নর্মালি আপনি পানি দিচ্ছেন, পানি আউট করতেছেন, পানি দিচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে আপনি পানি ফেলাচ্ছেন, আবার প্রয়োজনে আপনি পানি দিচ্ছেন, তো এটা কখনো বায়োফ্লক হয় না। তারপর আরেকটা বিষয় হচ্ছে পিএইচ। তো টিডিএস এর জন্য কিন্তু আমরা লবণ দিই, তো পিএইচ এর জন্য আমরা চুন দিই। পিএইচ কমে গেলেও আমাদের সমস্যা, পিএইচ বেড়ে গেলেও আমাদের সমস্যা, লবণ আমাদের কমে গেলেও সমস্যা, লবণ আমাদের বেড়ে গেলেও সমস্যা। তো অনেক সময় ধরেন আমি টিডিএস নিয়ে ফার্স্ট টাইম ধরি, যেহেতু শীতে আমরা যে আলোচনা করছি যে শীতে মাছের গা হয়, যদি মাছের স্যালাইন এটা যদি পানির মধ্যে থাকে, তো সেক্ষেত্রে মাছের গা আপনার হয় না। তো তারপরও শীতের দিনে আপনি যতই স্যালাইনটি আপনি পানিতে তৈরি করবেন, কিন্তু মাছের শরীরে গা হবে, এটাই মাস্ট বি।
যদি আপনি পানি পরিষ্কার রাখতে না পারেন, যদি আপনার নিচের যে ময়লা আপনি এটা যদি আউটলাইন দিয়ে যদি আপনি বের করতে না পারেন। তো শীতের দিনে আপনি টিডিএস নিয়ে কোনো টেনশন করার আমি মনে করি না, যদিও আপনি আমার কথা অযৌক্তিক বলে মনে করতে পারেন, কিন্তু আমি আসলে এটাতে সাপোর্ট করি না। কেন করি না সেটা আপনি যখন বাস্তবে একবার ট্রাই করবেন তখন আপনি জিনিসটা বুঝবেন। তারপর হচ্ছে যে আপনার অনেক সময় আমরা 1 পিপিটি বা 1.5 ppm আমরা সর্বপ্রথম আমরা মাছ ছাড়ার আগে আমরা টিডিএস তুলে থাকি। তো এই টিডিএসটা আসলে কতটুকু গ্রহণযোগ্য? তো কথা হচ্ছে যে আপনারা বাস্তব অভিজ্ঞতা আপনি একটা পুকুর থেকে অথবা একটা নদী নালা থেকে আপনি পানি নেবেন, পানি নিয়ে এটাতে আপনি টিডিএস চেক করবেন, দেখবেন কত পয়েন্ট আছে, নর্মালি কত পয়েন্টে একটা মাছ বসবাস করতো। তো আপনি যখন হঠাৎ করে যখন আপনি মাছটা ওই পুকুর থেকে তো আপনাকে ধরে দিল বা আপনি ধরে আনলেন, আনার পরে আপনি ট্যাঙ্কিতে ছাড়লেন, তো ছাড়ার পরে হঠাৎ করে আপনি মাছ ছাড়ার আগে টিডিএস তুলেন আপনার 1500 বা 2000, কিন্তু মাছ কিন্তু টিডিএস সে বসবাস করতে হয়তো বা 400-500 টিডিএসে, কিন্তু আপনি তারে উঠাইয়া দিলেন 1500-2000 টিডিএস এর মাধ্যমে। এটা কিন্তু মাছের জন্য একটা ক্ষতিকারক, মাছ কিন্তু সহ্য করতে পারে না, তখন মাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনি যদিও টিডিএস বাড়ান তো সেক্ষেত্রে আপনি আস্তে ধীরে বাড়াবেন। অনেক সময় আমরা মাছ ছাড়ার আগে আমরা ফ্লক তৈরি করে চেষ্টা করি, কিন্তু এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। আপনি যখন মাছ খাবে, মাছ যখন পটি করবে, তখন আপনি যখন আপনার মেডিসিন প্রয়োগ করবেন তো সেখান থেকে অটোমেটিকলি বা আপনার ফ্লক চলে আসবে, সেটা আপনার ব্যক্তিগতভাবে ফ্লক তোলার কোনো প্রশ্ন আসে না, আমি যেটা মনে করি। তারপর হচ্ছে পিএইচ, যেটা তো আমরা পিএইচ সাধারণত আমরা জানি যে পিএইচ লাইম যেটা আমরা CaSO3 আমরা চুন ব্যবহার করে থাকি, কিন্তু নর্মালি আমাদের এই আসলে ক্যালসিয়াম আমরা কার্বনেট বলে থাকি, কিন্তু এই চুনটা আসলে আমরা কোন সময় ব্যবহার করতে পারবো, সেটা কোন সময় ব্যবহার করতে পারবো না, আসলে এটা কিন্তু আমাদের অনেকেই আমরা জানি না। শুধু আমরা এতটুকু জানি যে বায়োফ্লকে আমাদের চুন CaSO3 চুন আমাদের ব্যবহার করতে হয়, এটাই মাসবি কত 10,000 প্রতি 1000 লিটারে হয়তো বা 10 থেকে 15 গ্রাম এরকম, বা 5 গ্রাম 10 গ্রাম এরকম অনেকে ব্যবহার করে থাকেন। কিন্তু আসলে এই পিএস তে চুন ব্যবহার করা কতটুকু যৌক্তিক, তো আসলে আমি আপনাদেরকে খুব খেয়াল করে কথাটা শুনবেন। আপনারা গরমের সিজনে, হট সিজনে কখনো বায়োফ্লকে চুন ব্যবহার করবেন না। কারণ হচ্ছে নর্মালি যদি একটা পানিতে যদি আপনি পিএস মাপেন তাহলে 6.5 অথবা 7.0 মধ্যে থাকে নর্মালি একটা পানির মধ্যে হট সিজনে। তো আপনি যখন এই পানিটাতে লবণ দিবেন, লবণ দিয়ে যখন আপনার 500 বা 1000 টিডিএস এখানে তুলবেন, তো নর্মালি আপনার এই লবণ দেওয়ার কারণে পানির তাপমাত্রাটা আপনার বেড়ে যাবে, বেড়ে যাওয়ার পরে আপনার টিডিএসটা 7 থেকে 7.5 এর ভিতরে চলে যাবে। তো আমাদের বায়োফ্লকে আপনার 6.5 থেকে 8.0 মধ্যে থাকলে আমাদের বেস্ট ভালো। তো সেক্ষেত্রে যদি আমরা এখানে চুন দিই তো আমাদের 7.0 থেকে 7.5 এর ভিতরে আছে, তখন আমরা আবার চুন দিলাম 10,000 লিটার পানিতে 100 গ্রাম বা 200 গ্রাম, তখন তো আমাদের পিএইচটা হাই হয়ে গেল। তো সেটা কিন্তু মাছের জন্য একটা সমস্যা হয়ে গেল। এক কথা হচ্ছে আপনি মাছ নর্মালি একটা টিডিএসে ছিল, সেখান থেকে আপনি হাই টিডিএসে নিয়ে আসছেন, তো হাই টিডিএসে আপনি তো এখানে মাছ আছে, তারপরে আপনার হাই পিএইচ এর মধ্যে আপনি মাছটাকে রাখলেন। তো একের পর এক কিন্তু মাছটা এখান থেকে আসার পরে এখানে যখন আপনি ট্যাঙ্কিতে ছেলেন, মানে সেই সমস্যায় সম্মুখীন হচ্ছে। কারণ হচ্ছে কোনো কিছু অতিরিক্ত ভালো না, আস্তে আস্তে সেই জিনিসগুলো আপনার মেনটেন করবেন। তবে হ্যাঁ, আপনার চুন কোনো ক্ষেত্রে আপনার ব্যবহার করবেন, ব্যবহার প্রযোজ্য, তবে সেটা শীতের দিনের জন্য শুধু চুন ব্যবহার প্রযোজ্য, আর সেটা আপনি এফসিওতে বলেন, সেটা আপনার পানিতে বলেন। কিন্তু শীতের দিন যদি আপনি ইচ্ছা করলে চুন ব্যবহার না করেও থাকতে পারবেন, যদি আমরা রেগুলারভাবে আপনার পানি ডিন আউট করেন অথবা পানি রানিং রাখেন। আর যদি কখনো আপনি পিএস দেখেন যে আপনার পিএসটা কমে গেছে, তো সেক্ষেত্রে আপনি চুন ব্যবহার করবেন। আর হট সিজনে যদি আপনার পিএসটা প্রচণ্ড বেড়ে যায়, তো সেক্ষেত্রে একটা রাস্তা হচ্ছে আপনি এখান থেকে অর্ধেক পানি ফেলে দিতে পারেন, ফেলে দিয়ে নতুন করে পানি দিতে পারেন। তো সেক্ষেত্রে আবার আপনার টিডিএসে আপনার লস হতে পারে, তো ফ্লকে আপনার লস হতে পারে। তো আরেকটা যেটা পারেন যে আপনার ব্যাটারি অ্যাসিডের যে পানিটা আছে ওইটা ব্যবহার করতে পারেন, অথবা তেঁতুলের রস ব্যবহার করতে পারেন, অথবা লেবুর রস ব্যবহার করতে পারেন, অথবা
আমাদের গ্রামে টক জাতীয় যে জিনিসগুলো আছে ওইগুলোর যে রস আছে ওই রস আমরা ট্যাঙ্কিতে প্রয়োগ করতে পারি। তো এই ছিল মোটামুটি যে সাধারণ যে আপনাদেরকে যে নলেজটা যে দেওয়ার, সো আমি চেষ্টা করেছি আপনাদেরকে সাধারণ নলেজগুলো দেওয়ার জন্য। আর কোনো ক্ষেত্রে আপনারা রাত্রে পিএইচ মাপার চেষ্টা করবেন না, কারণ রাত্রে পিএইচ এমনিতেও কম থাকে। তো সবসময় দিনের বেলা আপনারা পিএইচ মাপার চেষ্টা করবেন। আর মাছের যদি কোনো ক্ষেত্রে অ্যামোনিয়া আপনি মনে করেন যে আপনার ট্যাঙ্কিতে অ্যামোনিয়া হচ্ছে, তখন সঙ্গে সঙ্গে খাবার বন্ধ করে দিবেন। যতক্ষণ পর্যন্ত আপনার অ্যামোনিয়া নিয়ন্ত্রণে না আসে তখন মতো আপনার মাছকে খাবার দিবেন না। আর মাছ ছাড়ার যখন আমরা মাছ ছাড়ি, অনেক সময় মাছ ছাড়ার সাথে সাথে আমরা খাবার দিয়ে দিই, কারণ হচ্ছে আমাদের যে একটা আবেগ, এইটা আবেগটা আমরা ধরে রাখতে পারি না। তো সেটা আসলে অনেকটাই ক্ষতিকর। তো আমরা চেষ্টা করব যে মাছ ছাড়ার মিনিমাম 1 দিন পর খাবার দেওয়ার জন্য, মিনিমাম। যদি তারপরেও আপনি দিতে চান তাহলে দিতে পারেন, তো সেটা খারাপ না। আমি আগেও বলেছি যে মাছের জন্য, খাবারের জন্য কখনো মাছ মরে না। তো আমি মোটামুটি যতটুকু আলোচনা আমি করতে চেয়েছিলাম, তো আসলে এতটুকু আলোচনা আমি করতে পারিনি। মোটামুটি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো আমি আবারও বলবো, তো যারা আমার সাবস্ক্রাইবার আছেন, যারা লাইক কমেন্ট করতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা মূল্যবান সময় নষ্ট করে এই ভিডিও দেখতেছেন বা আমাকে উৎসাহ দিচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার এই চ্যানেলে যারা নতুন, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি বেল আইকনে ক্লিক করবেন। গুরুত্বপূর্ণ বায়োফ্লকের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, বা চেষ্টা সামনে আরও করব। তো প্রত্যেকটি ভিডিও যেন আপনারা পান বা আপনাদের কাজে আসে, তো এটাই আমি সবসময় চাই। তো তারপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা আপনাদের কোনো কিছু বলার থাকে, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আমি চেষ্টা করব আপনাদেরকে মূল্যবান উত্তর দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, দোয়া করি। আল্লাহ হাফেজ।